বারাসাতে এবার 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কে? 2026 নির্বাচনে তৃণমূল প্রার্থী বারাসাতে কোন চমক রয়েছে তার নামে? কেন দাঁড়াবেন না চিরঞ্জিত চক্রবর্তী? তিনি 3 বারের বিধায়ক। প্রশ্ন হলো, তাহলে কি তিনি এবার আর দাঁড়াচ্ছেন না? বারাসাত টাফ সিট, কে প্রার্থী হবেন? এই কালো মুখটার পেছনে লুকিয়ে রয়েছে কোন আসল চেহারা, আসল মুখ জানাবো আপনাদের। তবে তার আগে এই টাফ সিটের প্রেক্ষিতটা একটু বুঝতে হবে। বারাসাত তৃণমূলের শক্ত ঘাঁটি, উত্তর 24 পরগনা বেল্টের একটা অংশ তৃণমূলের শক্ত ঘাঁটি। তার মধ্যে বারাসাত বিধানসভা, বারাসাত লোকসভা, দুটি তৃণমূলের শক্ত ঘাঁটি। হ্যাঁ, সেই বারাসাতে এবার টাফ সিট কেন, এবার টাফ ফাইট হবে কেন? পরিসংখ্যানটা আগে জানুন, তারপর তো প্রার্থী জানবেন। পরিসংখ্যান বলছে লাস্ট দুটো লোকসভা নির্বাচনে বারাসাত পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 28টিতেই হেরেছে তৃণমূল কংগ্রেস। এবং শুধু লোকসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনেও দেখা যাচ্ছে ওয়ার্ড ভিত্তিক ফলাফলে 10টি ওয়ার্ডে হেরেছে তৃণমূল কংগ্রেস। তার মানে তৃণমূল জানে যে এবার এই সিট তাদের কাছে টাফ ফাইট। আর শুধু তাই নয়, 4 ভাই বোনের লড়াইও রয়েছে এই বারাসাতের মাটিতে। কাকলি ঘোষ দস্তিদার, জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামী, রথিন ঘোষ, 4 ভাই বোনের লড়াই বারাসাতে রয়েছে। তার মানে এই 4 ভাই বোনকেও সামলাতে হবে, তাদের অনুগামীদেরও খুশি রাখতে হবে, সঙ্গে বিজেপিকে মোকাবেলা করে তাদেরকেও অর্থাৎ বিজেপিকে দমিয়ে এই বারাসাত বিধানসভা নিজেদের দখলে রাখতে হবে। এটা তৃণমূল খুব ভালোভাবেই জানে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আর সে কারণে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে তৃণমূল কংগ্রেসকে, যেন বারাসাত হাতছাড়া না হয়ে যায়। আর ওই যে বললাম ওয়ার্ড ভিত্তিক ফলাফলে যেগুলোতে হেরে বসে আছে তৃণমূল, সেখানেই বিজেপি স্বপ্ন দেখছে, যে আশায় বুক বাঁধছে বারাসাত বিধানসভা এবার তারা দখল করতে পারবে। সেটা তো সময় বলবে। কিন্তু তৃণমূলের প্রার্থী কে? এই 4 ভাই বোন যেটা বললাম, ওই জ্যোতিপ্রিয় মল্লিক, রথিন ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে নারায়ণ গোস্বামী, 4 ভাই বোনের অনেক অনুগামী আছে, অর্থাৎ 4টে দিক আছে। তারা এক একটা লবি, এক একটা দিক এক এক রকম প্রতিনিধি বা এক এক রকম প্রার্থী চাইছেন। কিরকম? তবে তার আগে আপনাদেরকে জানাবো, এই 4 জন অর্থাৎ 4 জনের অনুগামীদের কাছ থেকে, বিভিন্ন অংশের মহলের কাছ থেকে যা খবর, কেউ চাইছেন ভূমিপুত্র হোক, একটা অংশ চাইছে রাজনীতিক হোক, একটা অংশ চাইছে সিনেমা জগৎ থেকেই হোক বা বিনোদন জগৎ থেকে, আবার একটা অংশ চাইছে কোনো বিচক্ষণ ব্যক্তি হোক। এই সবগুলোকে মাথায় রেখে 5টি নাম ঘোরাফেরা করছে এই কালো মুখটার পেছনে। 5টি নাম, শেষটা অবশ্যই তৃণমূল সুপ্রিমো ঠিক করবেন যে প্রার্থী হবেন কে বারাসাত বিধানসভা কেন্দ্রে। তৃণমূল সুপ্রিমোই শেষ কথা বলবেন। কিন্তু তার আগে 5টা ক্যান্ডিডেট কে দৌড়ে এগিয়ে, তারা কারা, কেন তারা দৌড়ে এগিয়ে, সেটা জানতে হবে। তো প্রথমটাই হচ্ছে সুব্রত মণ্ডল, বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের MSVP। বারাসাত মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ পদে তিনি দীর্ঘদিন রয়েছেন, ডাক্তার সুব্রত মণ্ডল। শুধু তাই নয়, তিনি কালিম্পংয়ে বদলি হয়ে গেছেন 2 থেকে 2.5 মাস আগে। তিনি জাননি, অর্থাৎ কোথাও কি তাহলে একটা সূত্রের খবর তার কাছেও রয়েছে? তিনি কি বুঝতে পারছেন তিনি খুব সজ্জন বিচক্ষণ ব্যক্তি এবং দল তাকে ভাববে? তার কারণ লাস্ট 10-12 বছর ধরে তিনি ফ্রন্ট ফুটে না থাকলেও দলের বহু কর্মসূচিতে তিনি রয়েছেন, দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। ডাক্তারি পেশার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ দিকও তার চরিত্রে, তার জীবনশৈলীতে দেখা যায়। শুধু তাই নয়, আবার বেশ কিছু সময় বিতর্কও দেখা দিয়েছে। তিনি তার হসপিটালের চেয়ারে বসেই সবুজ আবির মেখেছেন, মানে তিনি নিজেকে তৃণমূল নেতা মনে করেন। হতেই পারে,
কোনো চিকিৎসক কি তার রাজনৈতিক দিক রাখতে পারেন না? এর আগে তো ইতিহাসে বহুবার হয়েছে। অভিনেতা অভিনেত্রীরা যদি রাজনীতিক হতে পারেন, চিকিৎসকেরা তো সজ্জন ব্যক্তি, না হওয়ার কি আছে? সুব্রত মণ্ডল তাই প্রথম নামটাই রয়েছে 5 জনের মধ্যে। এবার আসি দ্বিতীয় নামে, কাকলি ঘোষ দস্তিদার। না না না, তিনি তো 4 বারের বারাসাত লোকসভার সাংসদ, তিনি বিধানসভায় লড়তে আসবেন না। তাহলে নামটা কেন এলো? নামটা এলো তার পারিবারিক দিক থেকে। কাকলি ঘোষ দস্তিদারের সুপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার রয়েছে দ্বিতীয় নামে। কারণ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে, তা সে সামাজিক হোক বা রাজনৈতিক হোক, বিভিন্ন কর্মসূচিতে তিনি মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখছেন, যোগাযোগ করছেন, এলাকায় একটা ভালো প্রভাব প্রতিপত্তি, একটা ভালো রকম পরিচিতি তিনি তৈরি করেছেন। আর বিষয়টা হলো তিনি রাজনৈতিক পরিবারের, তার মা 4 বারের সাংসদ। শুধু তাই নয়, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার 4 বারের সাংসদের পাশাপাশি একজন দুধে রাজনীতিবিদ। একা তিনি বারাসাতটা যেভাবে বছরের পর বছর হ্যাট্রিক কমপ্লিট করে বা 4 বার দখল করেছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন, তাই রাজনীতিটা তার কাছে শেখার মতো। আর সে কারণেই হাতের তালুর মতো চেনেন তিনি বারাসাতটাকে। এই বারাসাত বিধানসভা তো তারই আন্ডারে, বারাসাত লোকসভারই আন্ডারে। তো মায়ের কাছে ছেলে শিখবে, এ তো খুব বলাই বাহুল্য। আমরা যেমনটা দেখলাম মমতা বালা ঠাকুরের কন্যা, একেবারে সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর কিভাবে রাজনৈতিক পরিবার থেকেই সুপ্রিমো বেছে নিলেন, তাহলে সুপ্রিমো কি এবারও বারাসাত বিধানসভার ক্ষেত্রে সেই রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবারকেই বেছে নেবে? দ্বিতীয় নাম হলো, তৃতীয় নামটি বলবো আপনাদের। হ্যাঁ, দিল থাম কে ব্যাঠো, এবার যে নামটা আসবে, ইমন চক্রবর্তী। হ্যাঁ, সম্ভবত ইমন এবার টিকিট পেতে পারেন তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে। এটা একেবারে রাজনৈতিক জল্পনা, একেবারে রাজনৈতিক যারা চর্চা করেন, রাজনীতির যারা খবর রাখেন, এটা দারুণ একটা চর্চিত বিষয়, জোর জল্পনা বলা চলে। ইমন চক্রবর্তী এবার তৃণমূলের টিকিট পাচ্ছেন, মোটামুটি অন্দরের খবর এটা, রাজনীতির অলিন্দে কিন্তু এটা জোর গুঞ্জন। আর সেটা কোথায় হবে কেউ জানে না। অনেকাংশে বারাসাতেরই লোকজন, বারাসাতেরই রাজনীতি করা কিছু মানুষ মনে করছেন ইমন চক্রবর্তীকে এবার সম্ভবত বারাসাতে টিকিট দেওয়া হতে পারে, এমন জোর জল্পনা। কারণ ইমন টিকিট পাচ্ছেন এটা অনেকাংশে পরিষ্কার যেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যদিও এখনো শেষ কথা তো উনিই বলবেন, তার কারণ হচ্ছে তিনি সবটা দেখেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইমন চক্রবর্তী বারাসাতে হলেও হতে পারে। তার আরও একটা কারণ, বারাসাতের মানুষ কিন্তু বিনোদন জগৎ থেকে মানুষকে বেছে নিয়েছে, 2 হাত তুলে আশীর্বাদ করেছে। চিরঞ্জিত চক্রবর্তী তার অন্যতম প্রমাণ, 1 বার নয়, 2 বার নয়, 3 বারের বিধায়ক তিনি। আর সেখানেই এই ইকুয়েশন কাজ করছে, তার মানে সমাজের এই অভিনেতা অভিনেত্রী বা বিনোদন জগৎ থেকে মানুষকে বারাসাতের মানুষ পছন্দ করেন, এই ইকুয়েশনটা একটা কাজে আসতে পারে। তৃতীয় নাম হলো, দাঁড়ান, ভিডিওটা স্কিপ করে যাওয়ার আগে বাকি 2টো নাম শুনে যান। চতুর্থ নামটি হলো অশনি মুখোপাধ্যায়, বারাসাত পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান। এবার আপনাদের বলি, বারাসাতের একটা বড় অংশের মানুষ কিন্তু ভূমিপুত্র চাইছেন, আর এই অশনি মুখোপাধ্যায় বারাসাতের ভূমিপুত্র, বারাসাতের ছেলে। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এলাকার সুপরিচিত দক্ষ রাজনীতিক, দক্ষ সংগঠক বলেই পরিচিত এলাকায়। তাই অশনি মুখোপাধ্যায় 4 নম্বর নামে রয়েছেন এবং জোর জল্পনা ভূমিপুত্রকেই চাই এবার বারাসাত। সে জায়গায় অনেকটা এগিয়ে রয়েছেন এই অশনি মুখোপাধ্যায়। 4টে নাম তো হলো, 5 নম্বর নামটা কি? আমি জানি 5 নম্বরটা বলার সঙ্গে সঙ্গে আপনারা অনেকে বলবেন না না এটা হতে পারে না, তাকে কি আবার আবারও এইখানে ভাববে? রাজনীতিতে কিছুই বলা যায় না। 5 নম্বর নামটি হলো জ্যোতিপ্রিয়া মল্লিক নয়তো সব্যসাচী দত্ত। এই 2টো নামের মধ্যে চলছে জোর টক্কর। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে সদ্য তিনি জামিনে মুক্ত হয়েছেন। আমরা জানি না, রাজনীতি তো অনেক কিছুকেই ভুলিয়ে দেয়, সময়ের জল নদী দিয়ে গড়াতে গড়াতে পলি পড়ে যায় অনেক কাণ্ডে।
রেশন দুর্নীতি কাণ্ডেও সেটা হবে কিনা, মানুষ ভুলে যাবে কিনা আমাদের জানা নেই। তবে এখানে এগিয়ে অনেকেই বলছেন সব্যসাচী দত্ত। তিনি প্রাক্তন বিধায়ক এবং মাঝখানে তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন, আবারও তিনি তৃণমূলে ঘর বাপসি হয়েছে। এবার হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে পুরস্কৃত করা হতে পারে। আর সব্যসাচী দত্ত কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যদি টাফ ফাইট দেওয়া যায়, যদি বলা যায় শেয়ানে শেয়ানের লড়াই, তাহলে সব্যসাচী দত্ত কিন্তু অনেক আগেই নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন। একদম রাজারহাট নিউ টাউনকে কিভাবে একটা সময় তিনি একচেটিয়া শাসন করেছেন বা তার আধিপত্য চলেছে সে তো আমরা দেখেছি। বিধাননগর পুর নিগমও আমরা সেই জায়গায়, বিধাননগর নগর নিগমও আমরা সেই জায়গায় দেখেছি। তো সব জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব্যসাচী দত্ত তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন এই 5টা নামের শেষ নামে। তো বন্ধুরা, 5টা নাম আপনাদের বললাম, এবার জানাবেন আপনারা। তবে তার আগে আপনাদেরকে জানাবো যে কেন চিরঞ্জিত চক্রবর্তী নয়। এক তো বারাসাত টাফ ফাইট, এক তো বারাসাত টাফ সিট এই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের জন্য, তারপর আবার একদম লিডিং এই মুহূর্তে যিনি সিটিং এমএলএ রয়েছেন তিনি আবার বলছেন আমার জনসভায় না ঠিক ভিড় হয় না, আমাকে মানুষ বোধহয় আর পছন্দ করছে না, আমার জনপ্রিয়তা কমেছে, তাই আমি দিদিকে বলবো এবার আমায় ছেড়ে দিন। আরে আমি না দাঁড়ালেও 30-40 জন আছে যারা যে কেউ দাঁড়িয়ে পড়বে। শুধু তাই নয়, চিরঞ্জিত চক্রবর্তী আরও খানিকটা, তিনি তো বিচক্ষণ শিক্ষিত মানুষ, তিনি আরও খানিকটা বুঝেছেন তার গ্রাফ পয়েন্টে। কিরকম? 2011-তে তিনি প্রথম জিতেছিলেন, পেয়েছিলেন 58% ভোট, দল খুব খুশি হয়েছিল। আবারও তাকে 2016-তে দাঁড় করালো, তিনি পেলেন 48% ভোট, 10% কম, 58 তারপর 48। দল আবারও তাকেই দাঁড় করালো 2021-এ। কারণ অনেকেই বিতর্কিত মন্তব্য করে থাকেন এখানে নাকি ফিট অ্যান্ড ফাইন কোনো এমএলএকে দাঁড় করাতে বা ক্যান্ডিডেট দাঁড় করাতে পারেনি তৃণমূল, সে কারণেই বারবার তাকে করা হয়েছে। তবে দল বলে তিনি ভালো একজন মানুষ এবং জিতেছেন বারবার, সে কারণেই তাকে দাঁড় করানো হয়েছে। এবং তিনি দাঁড়ালেন 2021-এও, পেলেন 46% ভোট। তার মানে কেরিয়ার গ্রাফটা কিন্তু জেতার এইভাবে নামছে। এক তো এইভাবে জয়ের শতাংশ কমছে, তারপর ভিড় না হওয়া, মানুষের পছন্দ না করা, এটা চিরঞ্জিত বুঝেছেন। দেখুন, দেবও তো বলেছিলেন আমি আর দাঁড়াবো না, আমাকে এবার রাজনীতি থেকে ছেড়ে দিন, কিন্তু তাকে একবারে তড়িঘড়ি তার মান ভঞ্জন করা হলো। ঘাটাল মাস্টার প্ল্যান হাতে নিয়ে নিল রাজ্য সরকার দেবকে দাঁড় করানোর জন্য। তাহলে দেব যদি হয়, চিরঞ্জিত তো 3 বারের জয়ী বিধায়ক, তা চিরঞ্জিতের কি মানভঞ্জন করবেন? বা চিরঞ্জিত যে কারণে বলছেন যে আমার আর ভালো লাগছে না, সেটা কি বোঝাবেন সুপ্রিমো, নাকি তাকে তার মতোই থাকতে দেবেন? প্রশ্নটা এবার আপনাদের কাছে রাখবো। এবার বারাসাত বিধানসভায় প্রার্থী হবেন কে? 5টা নাম আপনাদেরকে আগেই জানিয়েছি বন্ধুরা, 5টা নাম, টপ সিট বারাসাত। এবার বলবেন আপনারা এই 5 জনের মধ্যে রাজনীতিক, ভূমিপুত্র, সিনেমা বিনোদন জগতের কেউ, নাকি বিচক্ষণ ব্যক্তি, এই কারা হবেন? নাকি দুধে রাজনীতিক কাকলি ঘোষ দস্তিদারের সুপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার? 5টা নামের মধ্যে বারাসাতবাসী, বারাসাত বিধানসভাবাসী তো লিখবেনই কমেন্টে। আর অবশ্যই গোটা রাজ্যে যারা রাজনীতিটা বোঝেন, যারা রাজনীতির চর্চা করেন, বারাসাত কি এবার তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? টপ সিট বারাসাত, ওয়ার্ড ভিত্তিক ফলাফলে অনেকটাই হেরে পিছিয়ে আছে তৃণমূল। তাহলে সুপ্রিমোকে কিন্তু অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে এই কালো মুখটার পেছনে যিনি দাঁড়াবেন, যে পরিষ্কার চেহারাটা উঠে আসবে। বারাসাত এবার কি তৃণমূলের হাতছাড়া হবে, নাকি বিজেপি এখানে দাঁত ফোটাতে পারবে বলে ভাবছেন আপনারা? বারাসাতে প্রার্থী হবে কে 5 জনের মধ্যে? জানাতে ভুলবেন না কমেন্টে। ভালো থাকুন।